কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর। মানুষেরই মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর। স্বর্গ রয়েছে মানুষের মনের মধ্যেই, তাও আমরা বাইরে বেরিয়ে পড়ি স্বর্গের খোঁজে। আর এই ছোটোবেলা থেকে স্বর্গের যে ছবি মনের মধ্যে আঁকা থাকে তার সঙ্গে তুলনা করি আমাদের চোখে দেখা জায়গাগুলোকে। সেই জায়গাগুলোর মধ্যে যেটার সাথে স্বর্গের বেশ খানিকটা মিল খেয়ে যায়, প্রাথমিক বিহবলতা কাটিয়ে সেটাকেই আমরা স্বর্গ বলি। আর সেই রকমই একটা জায়গা হলো লাদাখ। আর লাদাখের নুব্রা ভ্যালি বলতে সেই স্বর্গের মধ্যে দিয়েই যাওয়া আসা। কবির কল্পনাকে বাদ দিলে কিছুটা স্বর্গের সন্ধান আপনি এই জায়গাতে পেতেই পারেন। আগের পর্বে আমি গিয়েছিলাম নুব্রা ভ্যালি থেকে 100 কিলোমিটার দূরে ভারত পাকিস্তান বর্ডার থাং গ্রামে। এই গ্রামই হচ্ছে ভারতবর্ষের দিক থেকে শেষ গ্রাম, আর এরপরেই পাকিস্তান। এই পর্বে পাকিস্তান বর্ডার থাং থেকে আমরা যাব আরও একটা জনপ্রিয় গ্রাম তুর্তুকে। এই জায়গাটাও আগে অর্থাৎ 1971 সাল পর্যন্ত ছিল পাকিস্তানের অধীনে। এরপর আমরা চলে আসব হুন্ডারের পাহাড় ঘেরা মরুভূমি, যে পাহাড়ের মাথায় আবার রয়েছে বরফের ছোঁয়া। আর অবশ্যই থাকছে লাদাখের বিখ্যাত ডিস্কিট মনেস্ট্রি। সঙ্গে থাকবেন। माँ बाप बीवी गार जमीन पूरा पाकिस्तान में रह गया, मैं अकेला यहाँ रह गया। আগের পর্বগুলো যারা দেখেননি তাদের জন্য বলে রাখি, আমি এখন রয়েছি লাদাখের নুব্রা ভ্যালিতে। প্রথমেই হাওড়া থেকে ট্রেন ধরে চলে এসেছিলাম জম্মু, সেখান থেকে গাড়িতে করে শ্রীনগর থেকে সোনমার্গ হয়ে 11,500 ফুটের ভয়ঙ্কর জজিলা পাস অতিক্রম করে ভারতীয় সেনাদের অমর বীরগাথা কার্গিল ওয়ার মেমোরিয়াল দেখে চলে এলাম লেতে। সেখান থেকে 18,000 ফুটের খারদুংলা পাস অতিক্রম করে নুব্রা ভ্যালি। ডিস্কিটের যে হোটেলে ছিলাম সেখান থেকে থাংয়ের ডিস্টেন্স মোটামুটি 100 কিলোমিটার। এখান থেকেই দেখা যায় পাকিস্তান অধিকৃত বাল্টিস্তানের ফানুগ্রাম। অবশ্য এই জায়গাটাতে ভারত এবং পাকিস্তান উভয় দেশের সৈন্যরা পাহাড়ের মাথায় মুখোমুখি অবস্থান করছে। ওইখানেই কিন্তু পাকিস্তান আর্মি আছে। 1971 সালের এক যুদ্ধে 8 ঘন্টার অপারেশনে ভারতীয় সেনাবাহিনী বাল্টিস্তানের এই এলাকার 4টে গ্রামের দখল নিয়ে নেয়। তার মধ্যে অবশ্যই রয়েছে তুর্তুক আর থাং। মানে এটাই ছিল ইন্ডিয়ার একদম শেষ জায়গা 1971 সালের আগে। ইউ আর নাও এন্টারিং দ্য এরিয়া ফ্রম হোয়ার পাকিস্তান ওয়াজ ড্রিভেন ব্যাক। यहाँ पर हमारे 4 गाँव है। তবে এই জায়গায় ট্যুরিস্ট আসাতে এখানকার লোকেরা কিন্তু খুবই খুশি। पहले इधर आदमी आते थे क्या? ये नहीं आता था, अभी 4 साल हो गया गवर्नमेंट का मेहरबानी पर, जब मोदी में यहाँ हुकूमत आ गया ना, तब यहाँ से छोड़ना शुरू हो गया, तब यहाँ तरक्की होना शुरू हो गया। 1971 ডিসেম্বরে যখন ভারত পাকিস্তানের মধ্যে তুর্তুক যুদ্ধ শুরু হয়, তখন এই ভদ্রলোক পাকিস্তান অধিকৃত এই থাং গ্রামে চাষ করতে এসেছিলেন। যুদ্ধ শেষে ভারত পাকিস্তান অধিকৃত এই থাং গ্রামের দখল নিয়ে নিলে এই ভদ্রলোকের আর দেশে ফিরে যাওয়া হয়নি। আমার সঙ্গে রয়েছেন গুলাম হোসেন। হ্যাঁ। ওনার হিস্ট্রি শুনলে কিন্তু চমকে উঠবেন। आप किधर 1971 के पहले आप किधर थे? 19 साल पाकिस्तान में रहा जी। वही गाँव वो फरानो गाँव का पैदाइश था जी, वहाँ पैदा हो गया था जी। 19 साल पाकिस्तान में रहा मैं, वहाँ शादी भी हो गया था। 12 साल में शादी हो गया था जी, क्योंकि मैं अकेला था सर, बहन भाई कुछ नहीं था, माँ बाप और मैं था जी को खाना बनाने। कितने साल में शादी किए थे आप? मैं 12 साल में सर। 12 साल। जब हाँ। आपका 12 साल था तब शादी हो गई? हाँ, हाँ, अब क्यों- आपका उम्र कितना है? किसका? आपका उम्र अभी हमारा कितना हो है? गया जी 74 साल। अच्छा, तो अब 1971 के बाद आपका बीबी तो उधर रह गए। हाँ जी, तब आप क्या किए? मैंने तो कुछ नहीं किया, क्या करेगा जी। ये 4 गाँव पाकिस्तान का था जी। 71 का पहले चुलुंग का 1, तुर्तुक 2, त्याक्सी 3, थांग 4। ये 4 गाँव जो है 71 का पहले पाकिस्तान का कब्जे में था जी। फिर मैं यहाँ बैठा हुआ था, माँ बाप बीबी जो है वहाँ रखा था। फिर ये थांग गाँव जो है इंडिया में आ गया जी। ये नदी बाउंड्री हो गया, शायोग नदी के उस तरफ जो है अपना थांग गाँव जो है पार्ट इंडिया में आ गया जी। नदी के उस तरफ छूतांग और फ्रानो पहाड़ सब पाकिस्तान में रह गया। माँ बाप बीवी गार जमीन पूरा पाकिस्तान में रह गया, मैं अकेला यहाँ रह गया जी। क्या करेगा, अपना मुकद्दर में यही ले। फिर
5 साल तक मैं इंतजार किया, मिलेगा मिलेगा सोच कर नहीं मिला जी। और मैंने इधर आके आप शादी किए थे? हाँ जी। फिर तब उम्र आपका कितना था? मैं यहाँ शादी के टाइम पर मैं 19 साल यहाँ रहा जी। 6 साल के बाद मैं 25 साल में यहाँ शादी किया जी। अच्छा। हाँ जी। आपके घर संसार अब इधर ही है? हाँ हाँ यहाँ है जी। अभी मैं वहाँ वाला पहले बीबी पाकिस्तान में रह गया, यहाँ शादी किया जी। अभी 6 लड़का 1 लड़की। आपका ऐसा लगता नहीं है पाकिस्तान अच्छा है, इंडिया अच्छा है, कैसा लगता है? नहीं आपा इंडिया सर। इंडिया अच्छा हाँ है? इंडिया से सब कुछ फैसिलिटी है, पाकिस्तान में कुछ फैसिलिटी लेकिन नहीं आप था। मतलब आपका दिल चाहता नहीं है क्या उधर जाने का? नहीं ऐसा। अभी क्या कैसा है, अभी इंडिया में सेटल हो गया सर। 6 लड़का 1 लड़की यहाँ हो गया। 30 বারবার अपना हो गया जो पहुँचा। এখানে ওনার 6জন ছেলে মেয়ে রয়েছে। वो कारगिल। कुछ दिन पहले जब ऑपरेशन सिंदूर हुआ था इधर, हाँ। तब इधर तो नहीं हुआ था, नहीं। लेकिन इधर इफेक्ट कुछ हुआ था क्या? नहीं कुछ नहीं हो गया सर। हमारे इधर कोई असर नहीं पड़ा जी। हाँ जी, कुछ नहीं हो गया हमारा। अल्लाह के मेहरबानी से हमारा इधर আমি कुछ। আজকে আমাদের সঙ্গে এমন একজনকে পরিচয় করে দিলাম যিনি আগে পাকিস্তানি ছিলেন, এখন ইন্ডিয়ান হয়ে গেছেন। মানে একটা যুদ্ধ, একটা দেশভাগ কতখানি মানুষকে ক্ষতি করে দেয়, ইনি হচ্ছেন তার উদাহরণ। আর একটা কথা বলে রাখি, অ্যাপ্রিকট যেহেতু এই এলাকার অন্যতম প্রধান ফল, তাই সস্তায় এই অ্যাপ্রিকট বা খোবানি আপনি এই জায়গা থেকে সংগ্রহ করতে পারেন। এখানে রয়েছে বেশ কিছু বাল্টি রেস্টুরেন্ট, সেখানেই খাওয়া দাওয়া সেরে রওনা দিলাম তুর্তুকের উদ্দেশ্যে। চলে এসেছি তুর্তুক, একটা ঝর্ণার পাশে এই তুর্তুক গ্রাম, আর এই পাশেই শিয়গ নদী। এই ঝর্ণাটা গিয়ে মিশেছে শিয়গ নদীতে। শিয়গ নদীর ওপরে ছোট্ট কাঠের ফুটব্রিজের দুধারে ছড়ানো ভারত ও পাকিস্তান সীমান্তে অবস্থিত ছোট্ট গ্রাম তুর্তুক। মোটামুটি 2000 লোকের বাস এখানে। এখানে ঘরবাড়ি তৈরি প্রাচীন পাথর দিয়ে, আর চারদিকে তুষারাবৃত পাহাড় দিয়ে ঘেরা। এখানে রয়েছে ক্ষেত, তবে ফসল বলতে আঙুর আর অ্যাপ্রিকট। এই গ্রামের মধ্যেই রয়েছে 2টো মসজিদ, আর পাহাড়ের কিছুটা ওপরে উঠলেই পেয়ে যাবেন বৌদ্ধ গুম্ফা। সেই মনেস্ট্রি থেকে আপনি পাবেন কারাকোরাম পর্বত শ্রেণীর মনোরম দৃশ্য। স্যান্ডউইচ ব্যাপারটা আশা করি আপনারা সকলেই বোঝেন। এই স্যান্ডউইচের ব্যাপারে একটুখানি বলি। এই তুর্তুক গ্রামটা হচ্ছে স্যান্ডউইচের মতন। স্যান্ডউইচের ভেতরে যে মশলাটা থাকে সেটাই হচ্ছে এই তুর্তুক গ্রাম। আমার এই ডান পাশে রয়েছে হিমালয়, আর বাঁ পাশে কারাকোরাম পর্বতমালা, আর মধ্যেখানে এই গ্রামটা, এটাই হচ্ছে তুর্তুক। নদী ছোট হলে কি হবে, তেজ প্রচুর, শব্দই তার প্রমাণ। সে বারবার আপনাকে নিচের দিকে আকর্ষণ করবে। আমিও তার আকর্ষণে চলে এলাম ব্রিজ পেরিয়ে নুড়ি পাথরের ওপর দিয়ে একদম নদীর ধারে। এই যে পেছনে ব্রিজটা দেখছেন, এর ঠিক এদিকেই রয়েছে একটা মিউজিয়াম। 50 টাকা করে টিকিট। আমি আর ঢুকলাম না। ক্যামেল সাফারি আছে এখনো। আগে আপনাদের দেখিয়েছি অ্যাপ্রিকট প্যাকেট নিয়েছিলাম বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। এখন এই জিনিসটা হচ্ছে অ্যাপ্রিকট জুস। এই যে লেখা রয়েছে, এটা হচ্ছে 75 টাকা দাম, আর 275 ml রয়েছে। খেতে কেমন? অবশ্যই মিষ্টি মিষ্টি, তবে হালকা একটা ওয়াইন ফ্লেভার বা একটা পচা গন্ধ আছে। না পচালে জুসটা হবে কি করে?
ভালো লাগলো খেতে। চারিদিকে বরফের পাহাড়, দূর থেকে দেখা যাচ্ছে শিয়গ নদী। আমরা উঠতে লাগলাম ওপর দিকে। বৌদ্ধ অধ্যুষিত যে কোনো শহরে বুদ্ধদেবের মূর্তি যেমন শহরের সব থেকে উঁচু অঞ্চলে প্রতিষ্ঠিত থাকে, এখানেও ব্যাপারটা সেরকমই। অনেকগুলো চড়তেন পেরিয়ে নুব্রা ভ্যালির উঁচু পাহাড়ের মাথায় পৌঁছে গেলাম। এখানেই অবস্থিত মৈত্রী বুদ্ধর 106 ফুট উঁচু বুদ্ধমূর্তি। বহু দূর থেকে দেখা যায় এই মূর্তি। 2010 সালে এই মূর্তির উদ্বোধন হয়। নুব্রা ভ্যালির ডিস্কিট, এই জায়গায় রয়েছে ডিস্কিট মনেস্ট্রি। বুদ্ধদেবের মূর্তি, চারিদিকটা দেখুন, অসাধারণ, কোনো কথা হবে না। কারাকোরাম আর হিমালয় পর্বতমালার ঠিক মাঝামাঝি এই জায়গাটার অবস্থান। এখানকার এন্ট্রি ফি 40 টাকা। সালে বৌদ্ধ ধর্মগুরু সেরাব জাংপো স্থানীয় রাজা নাইমা ড্যাক্সপার তত্ত্বাবধানে এই মনেস্ট্রির সূচনা করেন। পাহাড়ের ঢালে তৈরি হওয়া এই মনেস্ট্রি শুধু দৃষ্টিনন্দনই নয়, বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে এক পবিত্র স্থানও বলা যেতে পারে। এই যে ট্রাভেলার গাড়িগুলো রয়েছে, এখানে কিন্তু একটা এক্সট্রা তেল রাখার জায়গা রয়েছে, 10 লিটার, কারণ এখানে পাম্প খুবই অল্প আছে। অস্তমিত সূর্যের সোনালি আভায় ঝিমিয়ে পড়া মেঘগুলো প্রাণ ফিরে পাচ্ছিল। আমরা এগিয়ে চললাম হুন্ডারের বিখ্যাত সেই বালিয়াড়ির দিকে। প্রসঙ্গত বলে রাখি, হুন্ডারের যে জায়গা দিয়ে আমরা বালিয়াড়ির দিকে ঢুকছি, এর ডান দিকে বাঁ দিকে রয়েছে প্রচুর টেন্ট বা হোটেল জাতীয় থাকার জায়গা। আপনার গুলিয়ে যেতে পারে কোথায় আছেন, রাজস্থানে না লাদাখে। আসলে এই জাতীয় মানে লাদাখকে বেসিক্যালি বলা হয় ঠান্ডার মরুভূমি। তীব্র ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর শুষ্কতা বলতে চরম শুষ্ক, আর মরুভূমি, পাথর ক্ষয়ে, হাওয়ার দ্বারা পাথর ক্ষয়ে এখানে রীতিমতো বালি আড়ি তৈরি হয়েছে। দেখুন, পুরো বালি আড়ি তৈরি হয়েছে এখানটায়, এই জায়গাগুলোয়। আবার এখানে ওই যে জায়গাগুলো দেখা যাচ্ছে, পুরো বালিয়াড়ি রয়েছে। প্রায় 2 স্কোয়ার কিলোমিটার 3 স্কোয়ার কিলোমিটারের এরিয়া জুড়ে এই বালিয়াড়ি রয়েছে। এখানে অনেক রকম অ্যাক্টিভিটিস হয়, তাদের মধ্যে অবশ্যই রয়েছে ক্যামেল সাফারি। এক একজনের চুল এক এক রকমভাবে আঁচানো। কারুরটা ভালো ছেলের মতন একদিকে পাট করা, কারুর আবার উস্কো খুস্কো, কেউ আবার শাহরুখ খানের মতন শ্যাম্পু করা কেয়ারলেস বিউটি স্টাইল মেনটেন করছে। এরা সবাই ব্যাকট্রিয়ান প্রজাতির উট, অর্থাৎ এদের প্রত্যেকের দুটো করে কুঁজ রয়েছে। চারিদিকে বরফের পাহাড় দিয়ে ঘেরা মরুভূমির মাঝে দিব্যি মানিয়ে যাচ্ছিল এদের। আর এই উটগুলোই হলো এই হুন্ডারের মেন ইউএসপি। এদের আদি বাসস্থান মূলত দক্ষিণ ইউক্রেন এবং মঙ্গোলিয়ায়, আর কিছুটা অবশ্যই চীনে। আমার মনে হয় এদের আগমন হয়েছে চীন দেশ থেকেই। তবে পৃথিবীর যে কটি বিপন্ন প্রজাতির প্রাণী আছে, এই ব্যাকট্রিয়ান উট তাদের মধ্যে অন্যতম। कितना रुपया करके भैया?
500 करके सर 500 वहाँ पे सर और टिकट वाला এই উটের পিঠে চাপতে গেলে আপনাকে দিতে হবে 500 টাকা। মেয়েকে উটের পিঠে চাপিয়ে আমি ছুটলাম অন্য জায়গায় আরও কিছু কভারেজ করতে, কারণ সন্ধ্যা ঘনিয়ে আসছে দ্রুত। भैया ये कितने रुपए करके 100 का 5 আমার মনে হয় কোনো জায়গায় ঘোরাঘুরির ক্ষেত্রে সেই জায়গায় ঘুরলাম, খেলাম, দিলাম আর চলে এলাম, এটা ঠিক প্রকৃত ভ্রমণ প্রেমিকের পরিচয় হতে পারে না। সেই জায়গার সাংস্কৃতিক ঐতিহ্যের সাথে কিছুটা সংস্পর্শে আসাই প্রকৃত ভ্রমণ প্রেমিকের পরিচয়। নুব্রার এই প্রত্যন্ত হুন্ডারে এসে সেই সুযোগ ঘটেছিল আমার, সেটাই কিছুটা আপনাদের সামনে পরিবেশন করলাম। কেমন লাগলো ভিডিও সেটা জানাতে কিন্তু অবশ্যই ভুলবেন না। সামনের পর্বে আমরা যাচ্ছি নদীর ওপর দিয়ে, নদীর ওপর কোনো ব্রিজ দিয়ে নয়, সরাসরি নদীর ওপর দিয়েই আমাদের এই পুরো যাত্রাপথ। সেই সংক্রান্ত ভিডিওই আসবে আগামী সপ্তাহে, সঙ্গে থাকবেন। ভীষণ ঠান্ডা হাওয়া দিচ্ছে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি মোটের ওপর, শিয়ক রিভারের ওপরই দাঁড়িয়ে রয়েছি।